হেলেন জেরিন খান, আমি আপনার কাছে আসি। আমরা রাষ্ট্রপতি চুপ্পুর বিদায় ঘণ্টা বেজে গেছে, এরকম আলোচনা চলছে। আমি একটু সেই বিষয়ে আপনার কাছে জানতে চাই যে তিনি এই যে এতদিন থাকলেন, তার প্রতি তো অনেকেই বলছেন আস্থা রাখা যায় না। আস্থা এই যে রাখা হলো, এটা অনেকেই বলেন যে ঝুঁকিপূর্ণ। এতদিনও আসলে সরিয়ে দেওয়া হয়নি কেন, যদি এভাবে স্পেসিফিক জানতে চাই। দেখুন, এটা একটু দীর্ঘ হবে। আমার কাছে কেন জানি মনে হয় যে এই দেশটাকে রক্ষা করবার জন্য জাতীয়তাবাদী দল যে স্যাক্রিফাইসটা করলো, জাতীয়তাবাদী দলের বিশেষ করে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং আমাদের মাননীয় প্রধানমন্ত্রী, তারা যেইভাবে এই দেশটাকে ওন করলো এবং এই দেশের মানুষকে যেভাবে ভালোবাসলেন, সেটা যদি আমাদের বিপরীত যে দলগুলো ছিল তারা যদি ওইভাবে একইভাবে চিন্তা করতো, তাহলে এই জাতি অনেক আগে একটা উন্নত দেশে পরিণত হতে হতো। এই জাতির এত সাফারিং হতো না। আপনি দেখেন, এই যে আমরা যে ৩৬ জুলাই পেলাম, তার আগে যে ১৭ বছর, এই ১৭ বছর বিএনপির উপরে কত টর্চার হয়েছে। বিএনপি দেশনেত্রী বেগম খালেদা জিয়া চলে যেতে পারতেন, কোনো না, ভীষণ শান্তিতে থাকতে পারতেন। আমি তো একদম কালের সাক্ষী বলতে পারেন যে যখন ওনার বাসায় মাত্র ৪-৫ জন আমরা নেত্রীরা যেতাম, তারা অন্যতম একজন। তো তখন কিন্তু আমি জানি সৌদি আরবের বাদশার পক্ষ থেকে ওনাকে কিন্তু বিরাট অফার দেওয়া ছিল, যে কারণ ওই পরিবারের সাথে কিন্তু যেহেতু শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সৌদি বাদশার একটা বিরাট উপকার করেছে, বিশেষ করে আরাফাত ময়দানে যে ট্রি দিয়েছেন, যেটা জিয়া ট্রি হিসেবে, ওই সব মিলিয়ে একটা পারিবারিক সম্পর্ক। পরবর্তীতে ওটা কিন্তু দেশনেত্রী বেগম খালেদা জিয়া কন্টিনিউ করেছিলেন, এবং সেই কারণে আমার মনে আছে যে ওখান থেকে কিন্তু ম্যাডামকে বলেছিলেন যে আপনি এত কষ্ট করার দরকার নেই, আসেন, ওখানে রাজকীয় সমস্ত সুযোগ সুবিধা দেওয়া হবে। উনি কিন্তু যান নাই। কি টর্চারটা ম্যাডামের উপরে হলো, ম্যাডামের এটা যেতে পারতেন, গেলে কি হতো, এই জাতির ধ্বংস হয়ে যেত। এই হয়তো বা দেখা যেত পার্শ্ববর্তী দেশ এটার একটা করদরাজ্যে পরিণত করেন, কিন্তু জীবন বাজি রেখে ছেলে হারিয়ে তিনি কিন্তু করলেন। পরবর্তীতে দেখেন, এই যে ১৭ বছর পরে অভ্যুত্থানের মধ্যে দিয়ে যে সরকারটি আসলো, তো তারা কি করলো, তারা এসে কিন্তু দেখা গিয়েছে সেই ফ্যাসিস্টের কাতারেই আবার সেই বিএনপিকে কিন্তু করা শুরু করলো। এবং এই যে ১৬-১৭টা মাস বিএনপিকে ব্লেম দেওয়া হয় নাই, বিএনপিকে নানা রকমের কথার মুখোমুখি হতে হয় নাই, এমন কিন্তু কিছু না। এবং আপনি জানেন যে এই সংবিধানকে সমুন্নত রাখা, কিংবা পরবর্তীতে আপনি জানেন এই ১৭-১৮ মাসে যেইভাবে বাংলাদেশে মব কালচারের সৃষ্টি হয়েছিল, যেইভাবে আপনি দেখছেন উগ্রবাদের যে মাথাচাড়া দিয়ে উঠেছিল, তারপরে গণতান্ত্রিক ব্যবস্থায় ফিরে আসতে না পারে সেইভাবে সেই জায়গাটা যেভাবে কাজ করা শুরু হয়েছিল, আমরা একটা অনির্বাচিত সরকারকে, আমরা সেই অন্তর্বর্তীকালীন সরকারের প্রধানকে কোনো জায়গা থেকে বলছিল যে সে ৫ বছর থাকুক। আমার মনে আছে হান্নানদের সার্জিব বলেছিল যে সে দরকার হলে ৫ বছরের বেশি থাকুক, এবং সে নিজেও বলেছিল আমাকে তো অনেক লোক ৫০ বছরও থাকতে বলে। এই যে অনির্বাচিত একটা, যারা আমরা জানি আমাদের খুব বেশি সময় শেষ করে দিতে হবে, আমি এরকম একটা এসে ভিতর দিয়ে তার পরবর্তীতে যে আমরা একটা ১২ই ফেব্রুয়ারিতে যে অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের মধ্যে দিয়ে যে সরকারটি আসলো, আসার পরবর্তীতেও আপনি দেখেছেন যে একটা দুইটা ঈদ গেল, এবং একটা বৈশ্বিক সমস্যা যেটা তেলের সমস্যা গিয়েছিল, এই সব মিলিয়ে মাত্র আমাদের কিন্তু ৫ মাস অতিবাহিত হলো। এর মধ্যে দিয়ে আমাদের কিন্তু আমি বলবো যে এখনো বাংলাদেশ ১৭ বছর বাংলাদেশের যতগুলো ইনস্টিটিউট ধ্বংস করা হয়েছে, এখনো কিন্তু আমরা সবগুলো রিকভার করতে পারি না এই মাসে। তো তারই একটা বলতে পারেন যে এই যে আপনারা বলতে পারেন যে প্রেসিডেন্টকে কেন সরানো হয়নি। আমরা তো আসলে সংবিধানকে সমুন্নত রেখে সবকিছু করতে যাচ্ছি। এখন তো আমরা বুঝতে পারছি যে তার একটা পদত্যাগের পরিস্থিতি সৃষ্টি হয়েছে, বা তিনি পদত্যাগ করতে পারেন। কিন্তু আজকে আমাদের মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী কিন্তু বলেছেন যে এটা এখন পর্যন্ত কিন্তু বিএনপির পক্ষ থেকে তিনি পদত্যাগ করতে পারেন, এই কথাটি বলা হয়েছে। তিনি যদি অসুস্থ থাকেন তিনি পদত্যাগ করতে পারেন, সেটা হলে তার নিতান্ত ব্যক্তিগত ব্যাপার। কিন্তু আমরা আবার এটাও জানি যে স্পিকার হাফিজউদ্দিন
তিনি দেশে ফিরছেন, সে বিষয়টাও আপনি জানেন যে তিনি তার ব্যাংকক সফর তিনি ছিলেন, সেটা সংক্ষিপ্ত করে দেশে ফিরছেন। তো অনেকেই মনে Maybe করছেন হতে এটা পারে হয়তো কারণ রাষ্ট্রপতি যদি অসুস্থ হন। এবং না। পাশাপাশি গণমাধ্যমে সোশ্যাল মিডিয়াতে বিশেষ করে একজনের নামও আলোচনা হচ্ছে। সেই জায়গা থেকে আমি তো জানতে চাই আপনারা কি আসলে কারো কথা ভেবেছেন কিনা যে কে হতে যাচ্ছে? না, আমি ঠিক জানি না, কারণ আমরা তো এখন পর্যন্ত একেবারে নীতি নির্ধারণী পর্যায়ে নাই। আর যেহেতু নীতি নির্ধারণী পর্যায়ে নাই, সেই জায়গা থেকে তো আমি বলতে পারবো না। আমাকে বলতে হবে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর কথা সুরে, অথবা মহাসচিবের, অথবা আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী আজকে যেটা বলছেন সেই সুরেই কিন্তু আমাকে কথা বলতে। ঠিক আছে, সেখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে